সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্য এগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আমরা একটা এই যে ভিডিওটা নিয়ে এসেছি, এটা নিয়ে কিছু আলোচনা করব। আমরা যে বিভিন্ন ভ্যারাইটির চারা উৎপাদন করে থাকি, তো সেইগুলোই দেখাবো যে আমরা কি ধরনের চারাগুলো উৎপাদন করে থাকি। এবং আমরা মাঝে মাঝে আপনাদেরকে ফোনে বলি বা আপনারাও আমাদেরকে বলেন যে ভাই জাতের গ্যারান্টি দিতে হবে, জাতের গ্যারান্টি দিতে হবে। আমরাও বলি যে ভাই আমরা ব্যবসায়ী, জাতের গ্যারান্টি 100% পাবেন, যেই জাতটা বলে দেব ওইটাই হবে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে একটা জাত নেওয়ার পরে বাগানে একই জাতের গাছ কিন্তু ফল দেখা যায় 2 রকম 3 রকম। তো ওই সময় অনেক কৃষক ভাই কনফিউশনে পড়েন বা কনফিউজড হয়ে আবার আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনি তো প্রতারণা করেছেন, বা এরকম আমাদের কি জাত দিলেন, একই জাত দিলেন, একটা জাতই নিলাম কিন্তু ফল 2 রকমের হলো কেন। তো প্রিয় দর্শক, এই ব্যাপার নিয়ে আমরা আপনাদের সাথে কিছুটা আলোচনা করব আজকে। আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কিছু পেঁপের, বিভিন্ন জাতের পেঁপের প্যাকেট আছে। দেখেন আমার হাতে বেশ কিছু জাতের পেঁপের প্যাকেট আছে। তার মধ্যে বাংলাদেশের চাষি ভাইয়েরা সব থেকে বেশি যেই পেঁপেটা চান সেটা হলো হীরা বীজের, মানে সুপ্রিম সিডের হীরা বীজের টপলেডিটা। দেখেন আমার হাতে যে প্যাকেটটা। আপনাদের আরেকটা জিনিস আমি আজকে দেখাবো, যে আমরা যে পেঁপের বীজগুলো কিনি এইটার আসলে মানে কি পরিমাণের সেন্সিটিভ থাকে, বা আমরা আসলে মানে কি বলে, নতুন যে চারাটা থাকে, ওই মানে নতুন যে বীজটা থাকে, এই বীজটা যদি আমরা কালেক্ট না করতে পারি, সেই ক্ষেত্রে কৃষক আমাদের কাছ থেকে হলো ক্ষতিগ্রস্ত হয় না, বরং ক্ষতিগ্রস্তটা আমরা নিজেরাই হই। এই দেখেন বীজের প্যাকেটের পিছনে একটা ডেট দেওয়া থাকে, এই যে এখানে একটা ডেট থাকে। তো এইটা হলো মানে 2024 সালের ডিসেম্বরে, 2024-এর ডিসেম্বরে হলো এই প্যাকেটটা উৎপাদন হয়েছে। আমরা ডিসেম্বরেই প্যাকেটটা কালেক্ট করেছি, এবং এটার যেই চারাটা উৎপাদন হচ্ছে এইটা হয়তো আমরা জানুয়ারির 25 তারিখের দিকে আপনাদেরকে হয়তো 25-30 তারিখের দিকে চারা মোটামুটি সরবরাহ করার উপযোগী হবে কিছু চারা। তা আমরা যদি এইটা আরো 2 মাস আগের যদি বীজ সংগ্রহ করতাম, তাহলে আপনাদেরকে এই চারাটা যদি এখন উৎপাদন করতে যেতাম, তাহলে লস আমাদের কেমন। একটা প্যাকেটে হয়তো 60টার মতো বীজ থাকে, 30টা চারাও মানে জার্মিনেশন হবে না, অঙ্কুরোদ্গম হবে না। তা আপনারা যারা টপলেডি দোকান থেকে বীজ কেনেন তারা নিশ্চয়ই জানেন যে এটার দাম কেমন হয়। এক প্যাকেট দেখেন এখানে খুচরা মূল্য কোম্পানির থেকে দেওয়া আছে 800 টাকা, বাট এটা 800 টাকা না, কিছু কমিশনে পাই আমরা। একটা বীজের দাম 10 টাকা, জার্মিনেশন হয় যদি 30, মানে অর্ধেক, বীজের দাম পড়ে গেল 20 টাকা। তা আমরা এই চারা উৎপাদন করার পর এখন যে পরিমাণের কুয়াশা, ঠান্ডা, এই শীতের কারণে অনেক চারা মারা যায়। দেখা যায় যে এই 30টার মধ্যে আরো 10টা হলো বাদ পড়ে যায়, থাকে 20টা। তা 20টা চারার দাম কিনতে হয় যদি 60 টাকা, মানে 600 টাকা দিয়ে, বিক্রি করব কত টাকা। এই টপলেডি আমরা তারপরেও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, উৎপাদন খরচ তো আছেই, কোকোপিট আছে, লেবার মানে শ্রমিক আছে, তারপর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বক্সটা দেখা যায়, এটাতে হলো বীজ জার্মিনেশন করার চেষ্টা করি, যাতে শীতের মধ্যে জার্মিনেশনের সমস্যা না হয়। যাই হোক,
খরচটা আপনাদেরকে না বলি, এটা প্রচুর পরিমাণের খরচ। এই টপ লেডি উৎপাদন করতে গিয়ে বা আপনাদের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত এইখান থেকে আসলে লাভের মুখ দেখার কোনো উপায় নেই। তারপরেও আমরা চেষ্টা করি যে যতক্ষণ পারছি, যতক্ষণ বীজ পাই আমরা, এইটা হলো আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। কারণ এর ফলন নিয়ে বলার কিছু নেই, যদিও পেঁপেটা হালকা, হালকার জন্য অবশ্য এটাও একটা পজিটিভ দিক আছে, মানে পাকার পরেও দীর্ঘদিন এটাকে সংরক্ষণ করা যায় এবং অনেক দূর দূরান্ত পর্যন্ত ক্যারিং করে নিয়ে যাওয়া যায়, নষ্ট হয় না। টপ লেডির সব থেকে, বাংলাদেশের সব থেকে বেশি চাহিদা হলো টপ লেডির। টপ লেডিটা বাংলাদেশের সব জায়গায়, মানে বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই রোপণ করেন না কেন, এটা ফল ভালো দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। এর হলো রোগ ব্যাধি খুব কম হয়। আমি এর আগে আপনাদেরকে একটা আমার এই নার্সারিতেই বসে টপ লেডির একটা ফল কেটে খেয়েও মনে হয় আপনাদেরকে একটা ভিডিও দেখানোর চেষ্টা করেছি, যে টপ লেডিতে আসলে একটা গাছের ভিডিও দিয়েছি যে আমি নিজেই লাগিয়েছিলাম একটা গাছ, এবং সেই গাছের যে ফলনটা সেটাও দেখানোর চেষ্টা করেছি। তো যারা টপ লেডি চাষাবাদ করেন, বিশেষ করে মধুপুর, টাঙ্গাইল, যেই চাষি ভাইয়েরা আছে, ময়মনসিংহ, ওনারা আসলে টপ লেডি ছাড়া অন্য কোনো জাত সেখানে করেই না। যদিও দুই একজন করে, হয়তো খুব হাতে গোনা, খুবই কম। সেটা যদি টপ লেডির বীজ না পায় বা চারা সংগ্রহ করতে না পারে, সেই ক্ষেত্রে তারা দেখেছি যে অন্য কোনো জাত তারা হলো ওইখানে চাষাবাদ করেন। কারণ ওনারা জানে যে এইটা চাষাবাদ করলে আমার এলাকাতে বিক্রি করা যাবে না, কারণ এলাকাটা ছোট, সবাই মোটামুটি অনেক চাষিরা এটার হলো চাষাবাদ করেন। ওনাদের মানে চিন্তা ভাবনাটা এরকম যে চাষাবাদ করলে মালটা অনেক দূর পাঠাতে হবে, ঢাকা পাঠাতে হবে, চট্টগ্রামে পাঠাতে হবে, বা ঢাকার বাইরে অন্য কোথাও পাঠাতে হবে, টাঙ্গাইলের বাইরে পাঠাতে হবে, বা জামালপুরের বাইরে পাঠাতে হবে। সেই ক্ষেত্রে এরা চিন্তা করে যে যেই মালটা আমার মানে ট্রাভেলিংয়ে সমস্যা হবে না, সেই মালটা যেন উৎপাদন করি। তারা সেই জন্যই টপ লেডিটা ওনারা বেশি পছন্দ করে বা বেশি উৎপাদনও করে ওইখানে। টপ লেডির গুণাগুণ সম্পর্কে আলোচনা করার কিছু নেই, যারা টপ লেডির চাষাবাদ করেন আপনারা জানেন। আমাদের কাছেও মোটামুটি টপ লেডির চারা রেডি হচ্ছে, 25 তারিখের পর থেকে হয়তো ডেলিভারি করতে পারবো। তবে আমাদের কাছ থেকে যারা চারা সংগ্রহ করেন সবাইকে হয়তো দিতে পারবো না, তবে চেষ্টা করব সবাইকেই দেওয়ার জন্য, কম বেশি যাই হোক। আমার এমনও কাস্টমার আছে যে একজনেরই চাহিদা আছে হয়তো 15-20 হাজার পিস চারা। তা ওই ভাইয়ের কাছে আমি খুবই দুঃখিত যে 15-20 হাজার চারা আপনাকে একজনকে দিতে পারবো না, হয়তো সবাইকেই কম বেশি করে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুগণ, আমার হাতে দেখেন আরও প্যাকেট আছে, যে এইগুলাও সবই হাইব্রিড। যেমন এটা হলো রেড গান 2, ইস্ট ওয়েস্ট কোম্পানির রেড গান 2। বাংলাদেশের এসিআই নামের একটা কোম্পানি ইম্পোর্ট করতো। ইস্ট ওয়েস্ট এটা হলো একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। তো ওনারা যেই মানে নার্সারি যারা আর কি চারা উৎপাদন যারা করেন, তাদের জন্য এটা অনেক ভালো। রেড গান 2-র ফলন ভালো, তবে প্রবলেম হলো এটাতে রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। এটাতে হলো আপনার রেড গান 2-তে জার্মিনেশন 100%। যারা চারা উৎপাদন করেন তাদের জন্য খুবই ভালো, যে জার্মিনেশন ফল্ট করে না, খুব ভালো জার্মিনেশন হয়। এবং পেঁপের সাইজগুলোও অনেক ভালো সাইজ, 2.5 কেজি 3 কেজি পর্যন্ত একটা পেঁপের সাইজ হয়ে থাকে। যারা মোটামুটি, এবং আরেকটা জিনিস বলতে গেলে কি, এর মিষ্টান্নতাও অনেক ভালো। পেঁপেটা মিষ্টি হয়, ওজনেও ভালো এবং সাইজ ভালো। এইটা দুইটা সাইজের হয়ে থাকে রেড গান 2। অনেক ভাইরা যখন বলেন যে ভাই আমাকে কি জাত দিলেন, একই বাগানে একই চারা নিলাম, একটা জাতি, কিন্তু পেঁপে 2 রকমের হয়ে গেল কেন? রেড গান 2টা
দুই রকমের হয়ে থাকে, একটা হলো গোল আর একটা হলো লম্বা টাইপের। দুইটা জাতের মানে দুই রকমের ফল হয়ে থাকে। যারা রেডগান 2 এর আগে করেছেন তারা ভালো জানেন। তাই এটার বৈশিষ্ট্য এরকম, গোল হোক আর লম্বা হোক, এক একটা পেঁপের সাইজ 2 থেকে 2.5 কেজি 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। যেটা গোল হয় প্রায় আপনার ওই যে নারিকেলের মতো দেখা যায়, যে অনেক বড় বড় যে নারিকেলগুলো থাকে এরকম হয়ে থাকে। তা রেডগান 2 যারা চাষাবাদ করেছেন এর আগে তারা ভালো জানবেন, আমার নতুন করে তাদেরকে বলার কিছু নেই। যারা এটা রেডগান 2 যারা হলো করেছেন ইতিপূর্বে তারা তো জানেন, আর যারা করেননি তাদেরকে বলবো যে নির্দ্বিধায় করতে পারেন, তবে আপনাকে একটু সতর্ক অবস্থায় থাকতে হবে। যদি এটা কিন্তু হাইব্রিড পেঁপে। হাইব্রিডে আপনাদের আরেকটু কথা বলে রাখি, সেটা হলো ধরেন পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি যেটাকে বলেন, যেরকম যখন আপনি একটা খামার করেন, একটা মুরগি যদি অসুস্থ হয় তখন সেটা কি করেন, সেটা ওইখান থেকে অবশ্যই অপসারণ করতে হয় এবং ওটাকে জবাই করে মাটির নিচে পুঁতে ফেলতে হয়। ঠিক হাইব্রিড যদি আপনি চাষাবাদ করেন, সেটা যে কোনো জাত হোক, যেটাই হোক, পেঁপে হোক, মরিচ হোক, বেগুন হোক, যদি দেখেন যে এরকম একটা গাছ ভাইরাসে আক্রান্ত হয়েছে, দ্রুত সেটাকে অপসারণ করে দূরে কোথাও মাটির নিচে পুঁতে ফেলুন অথবা পুড়িয়ে ফেলুন, যাতে ওই ভাইরাসটা আপনার বাগানটাকে নষ্ট করতে না পারে। তো প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে যেটা বলতেছিলাম, রেডগান 2 যদি আপনি চাষাবাদ করেন তাহলে আপনাকে রাসায়নিক থেকে একটু দূরে থাকতে হবে, রাসায়নিক সার ব্যবহার কমিয়ে দিতে হবে। আপনি রাসায়নিক ব্যবহার করতে পারবেন সেটা হলো অনেক দেরিতে, যখন গাছে দেখবেন যে পর্যাপ্ত ফল চলে আসছে, মোটামুটি একটা গাছে 60-70টা ফল চলে আসছে বা 50টা ফল চলে আসছে, তখন আপনি ফলকে বড় করার জন্য বলেন বা হলো ফলকে পুষ্ট করার জন্য, তখন আপনি হাইব্রিড ব্যবহার মানে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে দেখা যাবে যে যদি ওই সময়ও যদি ভাইরাসে আক্রান্ত হয়, তাতেও আপনি প্রায় 50টা ফল আসলেও একটা ফল যদি 1.5 থেকে 2 কেজি হয়, 80 থেকে 100 কেজি চলে আসবে আপনার। তো তারপরে আছে দেখেন আপনি মালিক সিড, বাংলাদেশের সব থেকে সুনামধন্য কোম্পানির মধ্যে অন্যতম হলো মালিক সিড। মালিক সিডের যে পেঁপেটা দেখতে পাচ্ছেন, এর নাম সুইটি। যারা চাষি ভাইয়েরা মালিক সিড সম্পর্কে জানেন বা এর আগে যেসব চাষি ভাইয়েরা আছেন, মোটামুটি মালিক সিড সম্পর্কে সবাই জানেন। যারা জানেন না তারা একটু ভালো করে শুনে নেবেন। মালিক সিডটা বাংলাদেশের অন্যতম, কেন বললাম, মালিক সিড এই পর্যন্ত কৃষকের ক্ষতি হবে বা কৃষক লাভবান হতে পারবে না এইরকম কোনো জাত আজ পর্যন্ত এরা ইনপুট করা বা উৎপাদন করে মাঠে ছাড়া বা কৃষকের পর্যায়ে পৌঁছে দেওয়া এটা দেয়নি। তারা প্রথমে সিস্টেমটা হলো এরকম যে তারা নিজেরা হলো এটাকে টেস্ট করে, নিজেদের R&Dতে প্রথমে পরীক্ষামূলক চাষাবাদ করে দেখে যে কি অবস্থা, ফলন কেমন, তারপরে হলো মাঠ পর্যায়েও হলো ট্রাই করে দেখে যে এটা আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোথায় ভালো রেজাল্ট পাওয়া যায় বা হলো কোথায় খারাপ রেজাল্ট আসলো, কেন আসলো, এটাও পরীক্ষা নিরীক্ষা করার পর তারপরে এরা হলো বাণিজ্যিকভাবে মাঠে ছেড়ে দেয়। তো প্রিয় বন্ধুগণ, যেটা বলতেছিলাম, সুইটি, এই সুইটিটার হলো বৈশিষ্ট্য দুই রকমের, আপনি এটা কাঁচাও হারভেস্ট করতে পারবেন এবং এটা ফলের জন্য মানে পাকাতেও পারবেন, পাকা এবং কাঁচা দুটোই আপনি ব্যবহার করতে পারবেন। আর যেই সব চাষি ভাইয়েরা মানে নার্সারিওয়ালা ভাইয়েরা পেঁপের চারা উৎপাদন করেন, তাদের জন্য সুখবর হলো বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা খুবই ভালো এবং জার্মিনেশনের হার এরা হলো যদিও মানে কত 98% বা 80% যেটাই বলেন, যে বীজের গায়ে লেখা থাকে অঙ্কুরোদ্গম ক্ষমতা 80%, এটার বিশুদ্ধতার বীজের বিশুদ্ধতা সর্বনিম্ন 98%। আসলেই তাই, এই যে 80% যদিও অঙ্কুরোদ্গম লেখা আছে, কিন্তু এটা আমি দেখছি যে এটা 98% প্লাস হয়ে যায় জার্মিনেশন।
তো যাই হোক, সুইটির সম্পর্কে তো বললাম। তারপরে হলো আপনার ইস্পাহানি কিং বা কুইন যেটাই বলেন, ইস্পাহানির এরা আসলে নিজেরা তো বীজ উৎপাদন করে না, বাহির থেকে আমদানি করেন। এটা হলো নো নিউ শিট কোম্পানি লিমিটেডের কাছ থেকে ইস্পাহানি কিং বীজটা আমদানি করেছে। এই যে দেখেন আমার হাতে, এটা হলো তাইওয়ানের, যারা অনেকেই বলেন তাইওয়ান কিং বা কুইন, এইটা হলো তাইওয়ানের একটা কোম্পানি, নন ইউ শিট কোম্পানি লিমিটেড। ওইখান থেকে ইস্পাহানি নামের বাংলাদেশের যে ইস্পাহানি কোম্পানি আছে, ওনারা এটা আমদানি করেছে। তাই ইস্পাহানির পেঁপেটার সাইজ লম্বা, এটা পাকলে মিষ্টিও হয়। এটা আপনি পাকা পেঁপেও করতে পারেন এবং সবজির জন্যও করতে পারেন। যাই হোক, মোটামুটি আবার রেড লেডি তো বললাম, রেড লেডি, গ্রিন লেডি, তারপরে সুপার গ্রিন লেডি, বেশ কিছু জাত নিয়ে আমরা যখন কাজ করি, আর আমাদের কাছে যেই জাতটা থাকে না, অনেকেই যারা ফোন করে চান, আমার মনে হয় এরকম যে যারা চেয়েছেন আমার কাছে ওই জাতটা নেই, আমি স্বাচ্ছন্দ্যেই আমি তাদেরকে বলেছি, ভাই আমার কাছে এই জাত নেই, আমি দিতে পারবো না, এটা অন্য কোথাও ট্রাই করেন বা অন্য কারো কাছে থাকতে পারে। তো প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আলোচনা করতে করতে। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের আলোচনাটা আর লম্বা না করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।